আচ্ছা, তুই কি স্ক্রিন দেখতে পাচ্ছিস? জি মিস। আমার কন্টেন্ট চলে আসছে? জি মিস। আচ্ছা, একটু রেসপন্স করবি, যেহেতু লাইভ ক্লাসে এটাই সুবিধা, এবং আজকে তুমি লাস্ট ক্লাস এবং লাস্ট অ্যাসাইনমেন্ট নিয়ে বুঝাতে যাচ্ছিলাম, তাই আসলে আমি অনেককে আশা করছিলাম, এটা আসলে দরকার ছিল সবার। আনফরচুনেটলি নাই। ছবিটা প্রথমেই দিলাম, বাংলার প্রকৃতির শুভেচ্ছা দিয়ে শুরু করলাম। এখন দেখ, ছবিগুলোর মাধ্যমে আজকের পাঠ পরিচিতি চিনতে পারছো? এগুলোকে কোন সাহিত্য বলা হয়? আমি এখানে কিছু ছবি দিলাম, যদিও জানার কথা, তবুও দেখ তো বলতে পারিস কিনা এটা কোন সাহিত্য? পল্লী সাহিত্য। তাহলে আমি এই যে পল্লী প্রকৃতির যে লোকজ সংস্কৃতির যে কিছু ছবি দিলাম, এ থেকে আজকের পাঠ আলোচনা বা আজকের যে গদ্য বিষয় নিয়ে সেটা বোঝা যায় যে পল্লী সাহিত্য। আর আমি আজকে পরিচিতি কিছুই দিলাম না, কারণ আমি তো যেহেতু জুমে ক্লাসে আসি এবং আমার পরিচিত জুমেই দেওয়ার কথা, সো এই জন্য ওইসব স্লাইডগুলো আমি ডিলিট করে দিছি। আচ্ছা, এখন আমি চলে যাই। আলোচনার বিষয় হচ্ছে পল্লী সাহিত্য, এবং লেখক হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এটি একটি প্রবন্ধ। আমি পাশের একটি ছবিতে আমাদের সেই যে পল্লী সাহিত্য তার কিছু উপাদান বা উপকরণের নাম উল্লেখ করছি, আর পাশে মোহাম্মদ শহীদুল্লাহ একটি ছবি। ঠিক আছে, এই উপাদানগুলো আমাদের পুরো প্রবন্ধে আবারও আসবে বারবার ঘুরে ফিরে, এবং আমাদের যে শেষ অ্যাসাইনমেন্ট সেখানে এই উপাদানগুলো নিয়েই আলোচনা। ঠিক আছে, আমি একটু আলোচনা করব, আমাকে একটু মনে করে দিস। আচ্ছা, আমরা আগে দেখি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর জন্ম পরিচয়। এখানে আমার ছবিটার কারণে আমি অনেকটুকু অংশ দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আচ্ছা, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 10 জুলাই 1885 সালে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। ভারতীয় উপমহাদেশের একজন কি বলে স্মরণীয় ব্যক্তিত্ব, বহু ভাষাবিদ, ভাষাবিজ্ঞানী, দার্শনিক। পাশের লাইনটা আমি আমার ছবির কারণে দেখা যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, শিক্ষাবিদ। পিতা মফিজউদ্দিন আহমেদ ছিলেন পীর গোরাচাঁদের দরগার খাদেম। উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে আমি আবারও এই গ্রন্থগুলো উল্লেখ করব, তবু আমি এখানে আবার তুলছি, যেমন বাংলা ভাষার ইতিহাস, বাংলা সাহিত্যের কথা, এটা 2 খণ্ড, প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড, আমরা নিজেরাও এটা পড়ছি, এটি অমূল্য সম্পদ আমাদের বাংলা ভাষার ব্যাকরণ। এছাড়াও আছে আলাউলের পদ্মাবতী, বিদ্যাপতি শতক সহ আরো অনেক গ্রন্থ সম্পাদনা করেন। আচ্ছা, অন্যতম কালজয়ী সম্পাদনা বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান, শিশু পত্রিকা আঙ্গুর সম্পাদিত। আর একটাই পত্রিকা উনি সম্পাদনা করেন, সেটা হচ্ছে শিশু পত্রিকা, এটা মনে রাখতে হবে। আচ্ছা, শিক্ষা জীবন 1904 সালে হাওড়া জেলা স্কুল থেকে এন্ট্রান্স পাস করেন, কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে। আচ্ছা, এগুলো খুব একটা জরুরি না, যেটা জরুরি হচ্ছে 1910 সালে সিটি কলেজ কলকাতা থেকে সংস্কৃতের সম্মান সহ বিএ, এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক ভাষাতত্ত্বে এমএ ডিগ্রি অর্জন করেন। এছাড়াও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সরবন বিশ্ববিদ্যালয় প্যারিস থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন, সেটাও হচ্ছে, এবং এটা ভাষাতত্ত্বেই। ঠিক আছে, ডিপ্লোমা এবং ডিগ্রি লাভ করেন। তাহলে যদি কখনো প্রশ্ন আসে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কোন বিষয়ে পড়াশোনা করেছিলেন, তাহলে কিন্তু কখনোই বলা যাবে না এটা বাংলা। তিনি বাংলা সাহিত্যের শিক্ষকতা অধ্যাপনা করেছেন, অনেক বছর অধ্যাপক ছিলেন, আমরা সেটা পরে যাবো, অধ্যাপক ছিলেন, কিন্তু তিনি আসলে সংস্কৃত ভাষা, বাংলার যে জননী, সেই সংস্কৃত ভাষায় তিনি সম্মান করেন এবং এমএও করেন সেই ভাষাতে, এবং সংস্কৃতের তারপর ডিগ্রি অর্জন করেন, এবং অন্য বিশ্ববিদ্যালয় থেকেও তিনি পিএইচডি গ্রহণ করেন। আবার 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন এবং বিভিন্ন কাজ করেন। তিনি বাংলা বিভাগের অধ্যাপক এবং রিডার হিসেবে নিযুক্ত হন, যেগুলো এখানে তোদের পাঠ্য বইয়ে নাই, আমি আরো কিছু অ্যাড করছি, তো সেখান থেকে কিছু যেগুলো জরুরি, তিনি প্রায় এখানে উল্লেখ আছে তোদের বইয়ে, প্রায় সুদীর্ঘ 30 বছরকাল তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা কলেজে অধ্যাপক বা অধ্যক্ষ রূপে ছিলেন। তারপর এখানে বলা হচ্ছে 1953 থেকে 55 সালের নিচের দিকে তিনি পুনরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন এবং আন্তর্জাতিক সম্পর্ক ফরাসি ভাষার খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করেন। 1950 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত ও পলি বিভাগে যোগদান করে 1958 সালে অবসর গ্রহণ করেন। তাহলে আমি দেখতেছি এখানে আচ্ছা, তিনি একবার তো আমরা সংস্কৃত ভাষা পাইলামই, আবার পাচ্ছি তিনি
ফরাসি ভাষাও পড়াশোনা করেছিলেন এবং পালি ভাষাও, তার মানে বিভিন্ন ভাষায় তিনি অভিজ্ঞ ছিলেন এবং দক্ষ ছিলেন। তাকে মুক্ত চিন্তা অধিকারী বলা হয় এবং বহু ভাষাবিদ বলা যায়। তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে এগুলো আসলে অনুবাদ, ঠিক আছে। তার মধ্যে যেমন রুবাইয়াত ওমর খৈয়াম, তারপর বিদ্যাপতির এগুলা বাংলা ভাষার ব্যাকরণ, এটা আগেও বলা হয়েছে মহরম শরীফ, টেল ফ্রম দি কুরআন, কিছু গ্রন্থ পড়ে নিবি। জি মিস। আচ্ছা, সাহিত্য জীবন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন বহু ভাষাবিদ এবং ভাষা বিজ্ঞানী। এছাড়া তিনি অভিধান বিশেষজ্ঞ ও লোকসাহিত্য বিশেষজ্ঞ, যেটা আমি প্রথমে বলছি এবং আরো কয়েকবার আসছে। তারপর এমিরাটস অধ্যাপক হন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা পদবী সম্মাননা। তারপর নাইট অফ দি অর্ডার্স পান, ঢাকা সংস্কৃত পরিষদ তাকে আচ্ছা, আমার ছবিটার কারণে আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি না, তাহলে কি আমি ছোট করে দিব? সেখানেও আমার সমস্যা। মিস হ্যাঁ, আমার ছবিটার কারণে আমি ওটা সরাতে পারছি না, আবার সরাতে গেলে যদি কোনো কিছু হয়। আচ্ছা, এখন দেখা যাচ্ছে, ওকে ঠিক আছে। তাহলে আবার আসছে এগুলো পুরো। তাকে বিদ্যা বাচস্পতি উপাধিতে ভূষিত করে ঢাকা সংস্কৃতি। এগুলো আসলে তোদের বই নাই, তাই এটা আমি দিচ্ছি না। আর লাস্টে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে মরণোত্তর জিলিট উপাধি দেয়। 1980 সালে মরণোত্তর বাংলাদেশের স্বাধীনতা পদক দেওয়া হয়, এটাও তোদের পাঠ্য বই নাই। আচ্ছা, মৃত্যু 1969 সালে 13 জুলাই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ঢাকায় মৃত্যুবরণ করেন। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পাশে সমাহিত করা হয়। ভাষা ক্ষেত্রে তার অমর অবদানকে সম্মান ও শ্রদ্ধা জানাতে ওই বছরই ঢাকা বিশ্ববিদ্যালয় তৎকালীন ঢাকা হলের নাম পরিবর্তন করে রাখা হয় শহীদুল্লাহ হল। এছাড়াও তার নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি ভবনের কলা ভবনের নামকরণ করা হয়। তাহলে উনি মৃত্যুবরণ করেন 1969 সালে 13 জুলাই। আমরা গদ্য বা প্রবন্ধটি জানার আগে কিছু কঠিন কঠিন শব্দগুলো আগে জেনে নেই। আমি সাধারণত অন্যান্য সকল প্রেজেন্টেশনে বা ক্লাসে শব্দার্থগুলো শেষে আমরা পড়ি এবং এটা ক্লাসেও অফলাইনেও অনলাইনেও, বাট আজকে একটু শব্দ বা টিকার অর্থগুলো আগে জানবো, কারণ আমরা পরে যেতে প্রবন্ধটা ভালো করে পড়তে পারি বা বুঝতে পারি। আচ্ছা, এখানে দীনেশচন্দ্র সেন 1866 সালের 3 নভেম্বর মানিকগঞ্জ জেলার বকজুড়ি গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি সর্বপ্রথম বঙ্গভাষার সাহিত্য গ্রন্থে বাংলাদেশের লোকসাহিত্য গৌরব ও মর্যাদা সাহিত্যের দরবারে তুলে ধরেন। তারই সম্পাদনায় ময়মনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকা সম্পাদনা করেন রোমারোলা। হ্যাঁ, তিনি হচ্ছেন আরেকজন ফরাসি সাহিত্যিক। তার জন্ম হচ্ছে 1866 থেকে 30 ডিসেম্বর 1939। তিনি যা ক্রিস্তব উপন্যাস রচনা করেন এবং 1910 থেকে 12 সালের মধ্যে 10 খণ্ডে প্রকাশিত এই গ্রন্থটির জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। আর আমরা এখানে পেয়েছিলেন জায়গা দেখা যাচ্ছে 2 জায়গায় জ, কয়েক জায়গায় জ হয়ে গেল। ওকে, এটার জন্য আমি দুঃখিত, খেয়াল করা দরকার ছিল। আচ্ছা, আমরা ডক্টর দীনেশচন্দ্র সেনকে পাচ্ছি ময়মনসিংহ গীতিকা, দ্যাট মিনস আমাদের যে লোকজ সাহিত্য সেখানকার গ্রামীণ কিছু গান, কবিতা বা ছড়া বা রূপকথা উপকথার সংকলন, সেটা তিনি সংকলন করেন এবং চন্দ্রকুমার দেকে দিয়ে তিনি করান, আরো কাজ করান। আর রোমারোলা হচ্ছে এই যে ময়মনসিংহ গীতিকা দেশ ছাড়িয়ে বিদেশে যে অনুবাদিত হয়, তার মুগ্ধতায় তিনি মদিনা দেওয়ানা মদিনার যে দেওয়ানা মানে মদিনা যে আলাল দুলাল যে তার হাজবেন্ড, সেই একজন মদিনা বিবি ছিলেন, তার রূপে বা তার গুণে মুগ্ধ হয়ে গেছিলেন। আমরা পরবর্তীতে প্রবন্ধে তাই পাবো। মদিনা বিবি হচ্ছে ময়মনসিংহ গীতিকার একজন নায়িকা। আর মনসুর বাতি হচ্ছে সেই পল্লী কবি বা গায়ক, ময়মনসিংহের গীতিকার দেওয়ানা মদিনার লোকগাথার প্রখ্যাত কবি, গীতিকার বা গল্পকার। আর ফোকলোর সোসাইটি হচ্ছে, এটা হচ্ছে লোককৃষ্টির সংস্কৃতি বা মানে যে সমাজে বলা হয়, যেমন যে সমিতি লোকশিল্প ও গান, উৎসব অনুষ্ঠান ও খেলাধুলার উপাদান সংগ্রহ করে এবং প্রচারের জন্য নানা কাজ করে থাকে, এই সমিতি লোক সাহিত্য সংরক্ষণ ও গবেষণার কাজে নিয়োজিত। উইলিয়াম থমাস ফোকলোর কথাটির উদ্ভাবক। 1848 সালে সর্বপ্রথম লন্ডনে এই সমিতি গঠিত হয়। তার মানে বিভিন্ন দেশে এই লোকশিল্প, গান, উৎসব এসব সংরক্ষণ করা এবং গবেষণা করা হয়, তাকে আমরা ফোকলোর সোসাইটি বলছি। ল্যাম্পস্টেড ফ্রম শেক্সপিয়ার, এটা আসলে
শেক্সপিয়ারের গল্প, দ্যাট মিনস ইংরেজি নাট্যকার এবং কবি সাহিত্যিক যে বিখ্যাত শেক্সপিয়ার, তার কিশোর উপযোগী করে যে গল্পগুলো, নাটকগুলো সহজ ভাষায় চার্লস ল্যাম্প রূপান্তর করেন, তাই বলা হচ্ছে চার্লস ল্যাম্পস ফ্রম শেক্সপিয়ার। আর দক্ষিণারঞ্জন মিত্র হচ্ছে তিনি হচ্ছে আমাদের উপকথাগুলোর সংগ্রাহক, যেমন কথার তার মধ্যে হচ্ছে ঠাকুরমার ঝুলি, ঠাকুরদাদার ঝুলি, ঠাম দিদির থলে এবং দাদা মশাইয়ের থলে। এবার খনার পরিচয়। তিনি একজন ভারতীয় বিদুষী, মানে বিদুষী বা নারী জ্যোতিষী। প্রাচীন ভারতের 8ম থেকে 12 শতাব্দীর মধ্যে ধারণা করা হয় তিনি জীবিত ছিলেন, এবং অজস্র খনার বচন যুগ যুগান্তর ধরে গ্রাম বাংলার জনজীবনের সাথে মিশে আছে। জনশ্রুতি আছে যে খনার নিবাস ছিল অধুনা পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বারাসত সদর মহকুমার দেউলিয়া গ্রামে। আচ্ছা, এই খনা ছিলেন একজন নারী এবং তৎকালীন সময়ে তিনি জ্যোতিষবিদ্যা জানতেন, বহুবিধ অভিজ্ঞতা ছিল তার, কিন্তু তার উপরে রোশানলে তাকে আহত করে খুব নিষ্ঠুরভাবে। তারপর তিনি অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায়। তার শ্বশুর এবং স্বামী তার উপর হিংসা প্রশমিত হয়, কারণ ওই সময় একজন নারী মানুষের কাছে সমাদৃত হচ্ছে এবং তৎকালীন রাজার কাছে সুনজর যদি পড়ে, তাহলে তার স্বামী এবং শ্বশুরের কাছে সেই সুনজরটা আসবে না। এটার জন্যই তাকে মেরে ফেলেন। আচ্ছা, এবার পাঠ করে আলোচনা চলে যাই, ঠিক আছে? পল্লীগ্রামের শহরের মতো গায়ক, বাদক, নর্তক বা না থাকলেও তার অভাব নেই। চারদিকে কোকিল, দোয়েল, পাপিয়া প্রভৃতি পাখির কলগান, নদীর কুলকুল ধ্বনি, পাতার মর্মর শব্দ, শ্যামল শস্যের ভঙ্গিময় হিলাদুলা, প্রচুর পরিমাণে শহরের অভাব এখানে পূর্ণ করে দিচ্ছে। পল্লীর ঘাটে মাঠে, পল্লীর আলো বাতাসে, পল্লীর প্রত্যেক পরতে পরতে সাহিত্য ছড়িয়ে আছে। কিন্তু বাতাসের মধ্যে করে যেমন আমরা ভুলে যাই, বায়ু সাগরে আমরা ডুবে আছি, তেমনি পাড়াগাঁয় থেকে আমাদের মনেই হয় না যে কত বড় সাহিত্য ও সাহিত্যের উপকরণ ছড়িয়ে আছে। তাহলে দেখ, বলে হচ্ছে আমাদের পল্লী গ্রামে শহরের মতন সেরকম তথাকথিত গায়ক, বাদক বা নর্তক বা যারা নাচে তারা নাই, কিন্তু আবার তাদের অভাবও নাই। তার মানে প্রকৃতি প্রদত্তই কিছু গুণ বা প্রতিভা নিয়ে আমাদের গ্রামে অনেক গায়ক, বাদক এবং নৃত্যশিল্পী ছড়িয়ে ছিটিয়ে আছেন। আরো আছে কোকিল, দোয়েল, পাপিয়ার কলগান, মানে পাখিদের যে সুর করে, ডাকাডাকি করে, নদীর কুল ধ্বনি। আমাদের মনে আছে কপোতাক্ষ নদে মাইকেল মধুসূদন দত্ত কুলকুল ধ্বনির কথা বলেছিলেন। সুন্দর নদীর একটা শব্দ হয়, পাতার মর্মর শব্দ, শুকনো পাতার যে মর্মর শব্দ হয়, শ্যামল শস্যের ভঙ্গিময় হিলাদুলা প্রচুর পরিমাণে। এই যে গ্রামীণ যে কিছু প্রকৃতির উপাদান, এগুলো শহরের অভাব পূর্ণ করে দেয়। তার মানে আমাদের গ্রামে তথাকথিত ব্যান্ড বাদ্য নাই, ও সেরকম টেকনিক্যাল বা প্রফেশনাল শিল্পী কলাকুশল নাই, কিন্তু প্রকৃতি প্রদত্ত যে উপাদানগুলো আছে তা দিয়ে আমাদের গ্রামের যে গায়ক, বাদক, নর্তকদের প্রাচুর্যের অভাব দূর করে দিয়েছে। পল্লীর ঘাটে মাঠে, পল্লীর আলো বাতাসে, পল্লীর প্রত্যেক পর্বতে আমাদের সাহিত্য ছড়িয়ে আছে। যেমন আমরা বাতাসের মধ্যে বাস করি এবং বাতাস যে আমাদের আশপাশে আছে আমরা টের পাই না বা বুঝেও বুঝি না, ঠিক তেমনি পারা গায়ে যে আমাদের কত বড় একটা সাহিত্য এবং সাহিত্যের উপকরণ ছড়িয়েছে তাও যেন আমরা টের পাই না। শ্রদ্ধেয় ডক্টর দীনেশচন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করে দেখিয়েছেন সাহিত্যের কি এক অমূল্য খনি পল্লী জননীর বুকের কোণে লুকিয়ে আছে। সুদূর পশ্চিমে সাহিত্যরসিক রোমারোলা পর্যন্ত ময়মনসিংহের মদিনা বিবির সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন। মনসুর বয়াতির মতো আরো কত পল্লী কবি শহুরে চক্ষুর অগোচরে পল্লীতে আত্মগোপন করে আছেন। কে তাদের সাহিত্যের মধ্যে শেষে জগতের সঙ্গে চেনাশোনা করিয়ে দেবে? আজ যদি বাংলাদেশের প্রত্যেক পল্লী থেকে এইসব অজানা অচেনা কবিদের গাথা সংগ্রহ করে প্রকাশ করা হতো, তাহলে দেখা যেত বাংলার মুসলমানও সাহিত্য সম্পদে কত ধনী। কিন্তু হায়, এই কাজের জন্য স্বেচ্ছাসেবক দল কই? তাহলে বলা হচ্ছে এই যে আমাদের ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করে দেখিয়েছিলেন ডক্টর দীনেশচন্দ্র সেন, তিনি দেখালেন যে বাংলার বিভিন্ন আনাচে কানাচে পল্লীর বুকে কত সাহিত্য, অমূল্য সাহিত্য ছড়িয়ে আছে। ঠিক সেই সব সাহিত্য যখন অনুদিত হয়, বিশ্বের দরবারে ছড়ায়, তার মানে আমি যতদূর জানি যে ময়মনসিংহ গীতিকা অথবা এই যে লোকসাহিত্যগুলো, এগুলো প্রায় 23টি ভাষা অনুদিত হয় বা বিভিন্ন ভাষায় অনুদিত হয়, তখন বিশ্বের দরবারে ছড়িয়ে যায়। আর সেজন্য রোমারোলা পর্যন্ত এই যে দেওয়ানা মদিনার মধ্যে যে আমাদের মদিনা বিবির সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি তার গুণগান করেছেন। আর
মনসুর বয়াতির মতোই আরো অনেক পল্লী কবি চক্ষুর অগোচরে ছড়িয়ে আছেন, আত্মগোপনে আছেন, কিন্তু তাদেরকে কে এনে এই সাহিত্যের মজলিসে, বিশেষ করে নাগরিক সাহিত্যের মজলিসে পরিচয় করে দিবে? আর যদি এইসব অজানা অচেনা কবিদেরকে গান সংগ্রহ করা যেত, প্রকাশ করা যেত, তাহলে দেখা যেত বাংলার যে মুসলমানরাও তাদের সাহিত্য সম্পদে কতটা ধনী এটা সবার কাছে প্রমাণ করা যেত বা প্রকাশিত হতো। কিন্তু এই কাজ করার জন্য তেমন স্বেচ্ছাসেবক কই? কবি আক্ষেপ করলেন বা লেখক আক্ষেপ করলেন। আচ্ছা, এই অংশে পাচ্ছি আমরা আমরা পল্লীগ্রামে বুড়ো বুড়ি মুখে কোনো ঝিল্লি মুখর সন্ধ্যাকালে যেসব কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছি, শুনতে শুনতে ছেলেবেলা ঘুমিয়ে পড়েছি, সেগুলো না কত মনোহর, কত চমকপ্রদ। আরব্য উপন্যাসে আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ, আলিবাবা ও 40 দস্যু প্রভৃতির চেয়ে পল্লীর উপকথাগুলোর মূল্য কম নয়। আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে সেগুলো বিস্তৃতির অতল গর্ভে তলিয়ে যাচ্ছে। এখনকার শিক্ষিত জননী সন্তানকে রাখালের পিছে গাছের কথা, রাক্ষসপুরীর ঘুমন্ত রাজকন্যার কথা বা পঙ্খিরাজ ঘোড়ার কথা শোনান না। তাদের কাছে বলেন আরব্য উপন্যাসের গল্প কিংবা ল্যাম্বস টেলস ফ্রম শেক্সপিয়ারের গল্পের অনুবাদ। ফলে কোনো সুদূর অতীতের সাক্ষী স্বরূপ এই রূপকথা নষ্ট হয়ে অতীতের সঙ্গে আমাদের সম্বন্ধ লোপ করে দিচ্ছে। যদি আজ বাংলার সমস্ত রূপকথা সংগৃহীত হতো, তবে কোনো প্রত্নতাত্ত্বিক গবেষণা করে দেখিয়ে দিতে পারতেন যে বাংলার নিভৃত কোণের কোনো কোনো গল্প ভারতীয় উপমহাদেশের অন্য প্রান্তে কিংবা ভারত উপমহাদেশের বাইরে সিংহল, সুমাত্রা, জাভা, কম্বোডিয়া প্রভৃতি স্থানে এমনই ভাবে প্রচলিত আছে। এখানে আমরা পেলাম যে বাংলার যে আমরা একসময় ছোটবেলায়, মানে আমাদের ছোটবেলাও, আর লেখক তো বলছেন তার ছোটবেলাও, যে সন্ধ্যাবেলা আমাদের বুড়ো বুড়ি বা নানা নানু দাদা দাদি মুরব্বীদের কাছে যেসব ঘুম পাড়ানি গল্প বা আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ, আলিবাবা 40 দস্যুর গল্প শুনতাম, হ্যাঁ, সেগুলোর মূল্য কম নাই। কিন্তু এই আলিবাবার বা 40 দস্যুর চেয়ে আমার গ্রামের যে বিভিন্ন গল্প উপন্যাস আছে, যে সেই যে কি বলে রাজকথার গল্প, তারপর সরি আর কি বলে পিঠা গাছের কথা, রাক্ষসপুরী ঘুমন্ত রাজকন্যার কথা, পঙ্কিরাজ ঘোড়ার কথা শোনান, তাদের কাছে এই আরব্য উপন্যাস কিছুই না। আরব্য উপন্যাস বলতে যেখানে বলছে আলাউদ্দিন ছিল একটা চীনের একটা গল্প, সেখানে একটি গরিব ছেলে ছিল যে ভাগ্যক্রমে একটি আশ্চর্য প্রদীপ পেয়ে যায়, এবং সেই রাক্ষস বা দৈত্য টাইপের একজন দাস থাকে, সে বিভিন্ন আদেশ পালন করে সেই ছেলেটিকে বড়লোক করে দেয় বা ধনী বানিয়ে দেয় একটা পর্যায়ে। আবার আলিবাবা 40 দস্যু যে সেও ঘটনাচক্রে ডাকাতদের কিছু সম্পদ নিয়ে আসে, ডাকাতদের গুপ্তধনের খবর পেয়ে যায়, পরে যখন সেগুলো সে নিয়ে আসে এবং ডাকাতরা যখন বুঝতে পারে আলিবাবাই সেগুলো অপহরণ করছে বা নিয়ে গেছে, তখন তাকে মারার জন্য আসে তার বাড়িতে আতিথ্য গ্রহণ করে। কিন্তু এই আলিবাবা এবং তার স্ত্রী এবং মেইনলি তার দাসী বা বাদী মর্জিনার সহায়তা সেই ডাকাতদের সে মারে এবং তারা নিজেরা যান বাঁচে। এর চেয়েও আমাদের এই যে গল্প আছে সেগুলো আমাদের শোনানো হয় না। যেমন বলতেছে শিক্ষিত জননী সন্তানরা এগুলা বলেন না, সেখানে কি বলেন আরব্য উপন্যাস বলেন, আবার বলেন যে কি ল্যাম্বস টেলস ফ্রম শেক্সপিয়ার। তার মানে আমরা পঙ্কিরাজ ঘোড়ার কথার চেয়ে, রাক্ষসপুরী ঘুমন্ত রাজকন্যার কথার চেয়ে সেই যে শেক্সপিয়ারের যে কিশোর অনুবাদ করা হয়েছে সেই গল্পগুলো বলেন শিক্ষিত জননীরা। তাই এখন বলা হচ্ছে যদি আমরা এটা সংরক্ষণ না করি, তাহলে দেখা যাচ্ছে শুধু অতীতের সাক্ষী স্বরূপ, মানে আমাদের যে অতীতে দাদা নানা বা মা বাবারা আমাদের যে উপকথা রূপকথা গল্পগুলো বলতেন, সেসব লোপ পেয়ে যায়, তাহলে আমাদের কি হবে? আচ্ছা, আজকে যদি আমরা সেসব না চর্চা করি, না সংগ্রহণ করি, তাহলে দেখা যাবে কি আমাদের এই উপমহাদেশের গল্পগুলো কোনো না কোনো সময় অন্য কোনো দেশে, হ্যাঁ, হয়তো আমরা শুনছি না, আমরা এইসব গল্পগুলোর সম্মান দিচ্ছি না, কিন্তু দেখা গেছে এই গল্পগুলোই এই ভারত মহাদেশ ছাড়িয়ে সিংহল, সুমাত্রা, জাভা, কম্বোডিয়া প্রভৃতি স্থানে ছড়িয়ে আছে, এবং তারা হয়তো আমাদের গল্পগুলো সমাদর করছে। ক্লিয়ার? জি মিস। আচ্ছা, এখন আমরা যাচ্ছি কি ধরনের কথা কোথায় ছড়াচ্ছে। হয়তো এশিয়ার বাইরে ইউরোপ খণ্ডে লিথুনিয়া কিংবা ওয়েলসের কোনো পল্লী রমণীর এখনো হুবহু বা কিছু রূপান্তরিত ভাবে সেই উপকথাগুলো তার ছেলে পুলে বা নাতিপোতাকে শোনাচ্ছে। তার মানে বলা হচ্ছে যে আমরা যাদের সম্মান করতেছি না, সমাদর করছি না বা তুচ্ছ তাচ্ছল্য করছি, এই রূপকথা উপকথাগুলোই আবার কোথাও না কোথাও এশিয়ার বাইরেও ইউরোপ খণ্ডে বা লিথুনিয়া কিংবা ওয়েলসের কোনো পল্লী রমণীয় ঠিক সেই গল্পগুলোই কিংবা হুবহু কিংবা
কিংবা একটু রূপান্তরিত করে সেই একই রকম উপকথাগুলো তার ছেলেপুলে বা নাতিপোতাকে শোনাচ্ছে। তার মানে আমাদের দেশে আমরা সেটার কদর করছি না, ধ্বংসই হয়ে যাচ্ছে প্রায়। কিন্তু তারা সেই উপকথাগুলো সংগ্রহ করে সেই অবশ্যম্ভাবী ধ্বংসের হাত থেকে রক্ষা করছে তারা। তাহলে আমাদেরকে রক্ষা করতে হবে না, কে রক্ষা করবে? ইউরোপ আমেরিকার দেশে বড় বড় বিদ্বানদের সভা আছে যাকে বলা হয় ফোকলোর সোসাইটি। তাদের কাজ হচ্ছে এইসব সংগ্রহ করা এবং অন্য সভ্য দেশের উপকথার সঙ্গে সাদৃশ্য নিয়ে বিচার করা। এগুলো নৃতত্ত্বের মূল্যবান উপকরণ বলে পণ্ডিত সমাজে গৃহীত হয়। শ্রীযুক্ত দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার ঠাকুরমার ঝুলি বা ঠাকুরদার থলে যথেষ্ট নয়। বাংলাদেশের সমস্ত উপকথা এক জায়গায় জড়ো করলে বিশ্বকোষের মতো কয়েক বালামে তার সংকুলন হতো না। তাহলে এখন বলতেছে ইউরোপ আমেরিকা দেশে বড় বড় বিদ্বানদের সভা আছে যেখানে এই যে তুই কি ক্লাসে আসিস মাহিরা? জি মিস। আচ্ছা, আমাকে টাইম দেখাচ্ছে রানিং। না, আমার তো সময় আছে, আমি তো 45 দিছি, 32 বাজে। আচ্ছা, ওকে, আমাকে মনে করে দিচ্ছে। এখন আমার কথা হচ্ছে এখানে বলা হচ্ছে যে আমাদের সাহিত্যগুলো তো আমরা সংরক্ষণ করছি না, কিন্তু বিভিন্ন দেশে বড় বড় বিদ্বানরা এই যে লোক সাহিত্যগুলো সংরক্ষণ করছে এবং তারা সেগুলো নিয়ে সভাসদ করছে, গবেষণা করছে, ঠিক আছে? কিন্তু তারা যেসব সাদৃশ্য নিয়ে বিচার করতেছে, আমাদের এগুলো আমরা করতেছি না। আবার বলা হচ্ছে এগুলো যে নৃতত্ত্বের মূল্যবান উপকরণ, তাদের দেশে সেটা সমাজে গৃহীত হয় কিভাবে? নৃতত্ত্ব হচ্ছে যে আমরা যে মানব জন্ম, আমাদের উৎপত্তি কোথায় এবং আমাদের বিকাশ কি, এটা নিয়ে গবেষণা করা। আর তারই কথা বলছে শ্রীযুক্ত দক্ষিণাঞ্জন মিত্র, তার ঠাকুরমার ঝুলি ঠাকুরমা থলে, যেগুলো যথেষ্ট নয়। আমাদের বাংলা সাহিত্যে শুধু এইটুকু সম্পত্তি নয়, আরো অনেক সম্পদ বাংলার আনাচে কানাচে ছড়িয়ে আছে, যেগুলো যদি আমরা একসাথে জড়ো করতে পারি তাহলে একটি বিশ্বকোষে বড় মানে কয়েকটা বালামেও সংকলন হবে না। বালাম মানে কি? কয়েকটা খণ্ড বা ভলিউম ইংলিশে যা বলে। তার মানে অনেক বড় বড় খণ্ড, অনেক বড় গ্রন্থ হতে পারে যদি আমরা বাংলাদেশের সমস্ত তথ্য একসাথে জড়ো করতে পারি। আমরা শেক্সপিয়ারে পড়েছি রাক্ষসদের বাধাগুলি হচ্ছে ফি ফাইভ ফোর ফান। এটা লেখা আছে ও, বাট আমার ধারণা হওয়ার কথা আই স্মেল দ্য ব্লাড অফ এ ব্রিটিশ ম্যান। এখানে টাইপে ভুল থাকতে পারে, কারণ হঠাৎ করে মাঝখানে ও আসবে কেন? আর এই গল্পটা আমরা ছোটবেলাও শুনে আসছি, যে সঙ্গে তুলনা করে বলা হয়েছিল পল্লীর হাউ মাউ খাও মানুষের গন্ধ পাও। তাহলে এখন বলা হচ্ছে এই সাদৃশ্য কোথা থেকে হলো? তবে কি একদিন সাদা ইংরেজ ও এই কালো বাঙালি পূর্বপুরুষগণ ভাই ভাই রূপে একই তাঁবুর নিচে বাস করতো? সে আজ কতদিনের কথা কে জানে। আমরা কথায় কথায় প্রবাদ বাক্য জুড়ে দেই, যেমন দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই, ধরি মাছ নাচুই পানি, আপনি বাঁচলে বাপের নাম, এইরকম আরো কত কি। তারপর ডাকের কথা আছে, খনার বচন আছে, যেমন কলা রুয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। তাহলে আমার বলতেছে যে সেই যে শেক্সপিয়ারের একটা ডায়লগ ছিল হাউ মাউ খাও, মানে বাংলাদেশের যে মানুষের গন্ধ পাওয়ার সাথে মিল আছে, যে ওইখানেও একটা দৈত্য বলতেছে যে একটা মানুষের গন্ধ পাচ্ছি, তাকে আমি খাবো। ঠিক বাংলাও আমরা এরকম একটা গল্প পাই। তাহলে এই দুটা গল্প মিল হলো কি করে? তাহলে তারা কি একসময় পূর্বপুরুষ কোন ছিল? এই যে ইংরেজরা, কালো বাঙালিরা একই তাঁবুর নিচে বাস করতো, কে জানে কতদিন আগে এরকম ছিল হয়তো। আবার বলতেছে আমাদের অনেক প্রবাদ বাক্য আছে যেগুলো আমরা অভিজ্ঞতা থেকে পাই, যেমন দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই, ধরি মাছ কিন্তু নাচুই পানি, আপনি বাঁচলে বাপের নাম। আবার শেষে বলা হচ্ছে কলা রুই না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। এর মানে হচ্ছে কলা কেটো না, বা কলার পাতা কেটো না, বা কলা গাছ কেটো না, তাতেই আমরা কাপড় পাবো, তাতেই আমরা খাবার পাবো বা ভাত পাবো। মানে হচ্ছে কলা যদি পাতা না কাটা হয়, ধারণা করা হয় কলা না কলার পাতা না কাটলে নাকি কলা ফলন ভালো হবে, কলার বৃদ্ধি হবে। তাহলে সেই কলা বিক্রি করে তুমি রোজগার করতে পারবে এবং সেই রোজগার করে তুমি ভাত কাপড়ের ব্যবস্থা করতে পারবে। আবার মতান্তর আছে যে কলা গাছ মানে একবার ফলন দিয়ে ফেললেই গাছটি কেটে ফেলো না, কারণ আবার সেখান থেকে চারা হবে, সেই চারা গাছ আবার বড় হয়ে তোমার ফলন দিবে, আবার সেখান থেকে তুমি তোমার রোজগার করতে পারবে। এটাই এই খনার বচনের উদ্দেশ্য। আচ্ছা, প্রবাদ বাক্য এবং ডাক ও খনার বচনে কত যুগের ভুয়ো দর্শনের পরিপক্ক ফল সঞ্চিত হয়েছে, কে তা অস্বীকার করতে পারে? শুধু তাই নয়, জাতির পুরনো ইতিহাসে অনেক গোপন কথাও এর মধ্যে খুঁজে পাওয়া যায়। আমরা আজও বলি পীরে বসে পেরোর খবর। এই প্রবাদ বাক্যটি সেই সময়ের কথা মনে করে দেয় যখন পাণ্ডব বঙ্গের রাজধানী ছিল। কে এই প্রবাদ বাক্য, ডাক, খনার বচনগুলি সংগ্রহ করে তাদের চিরকাল জীবন্ত করে রাখবে? এখানে একটা জিনিস খেয়াল কর, বলা হচ্ছে ডাক ও খনার বচনগুলো বিভিন্ন অভিজ্ঞতার পরিপক্ক মানে ফসল, মানে এখানে যে কেউ বলে দিলি হলো না। ওনারা অনেক দিনের অভিজ্ঞতা প্রসূত জীবন থেকে, বাস্তবতা থেকে এবং জ্যোতির্বিদ্যা থেকে
বিজ্ঞান থেকে তারা বিভিন্ন এইসব প্রবাদ বাক্য বা খনার বচন বলতেন। আর এগুলো অস্বীকার করার উপায় নেই, কারণ এগুলো আমাদের সেই জাতির পুরনো ইতিহাসে অনেক গোপন কথাও মিল পাওয়া যায়। আরেকটা বলতেছে পীরেই বসে পীরের খবর। পীরে অর্থ হচ্ছে বারান্দা বা যে উঠান, হ্যাঁ, যেখানে বসে বা বাড়ির গৃহকোণ। আর পেরো হচ্ছে সেই সময় যে যখন পান্ডুয়া আমাদের এই বাংলা বঙ্গের রাজধানী ছিল। তাই ইতিহাসের কথা বলে দিচ্ছি কিভাবে, যে সেই যে পান্ডুয়া বঙ্গের রাজধানী ছিল, সেই পান্ডুয়ার অপভ্রংশ হচ্ছে পেরো। ঠিক আছে, পেরো পান্ডুয়া মানে পান্ডুয়ার মানে হচ্ছে পেরো। তাই বলা হচ্ছে যে ঘরের বারান্দায় বসে বা উঠানে বসে তুমি রাজধানীর খবর নিচ্ছ। অনেক সময় আমরা বলি না যে চুনোপুটি আদার ব্যাপারে খোঁজ নিচ্ছে, যেরকম ওটা অর্থে বোঝাচ্ছে। তাহলে কে এই প্রবাদ বাক্য, ডাক ও খনার বচনগুলি সংগ্রহ করে তাদের চিরকাল জীবন্ত করে রাখবে? এই যে আমাদের ইতিহাস নির্ভর জাতির বিভিন্ন অভিজ্ঞতা বৃত্ত, খনার বচন, প্রবাদ বাক্যগুলো, এগুলো কে সংগ্রহ করে রাখবে? তারপর ধরুন ছড়ার কথা, কথা ছেলেমেয়েরা রোদের সময় যে বলে রোদ হচ্ছে, পানি হচ্ছে, তারপর কি খ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে। আবার এর সঙ্গে মনে করে সেই ঘুম পাড়ানি ঘ্রাণ, সেই খোকা খুকির ছড়া, এগুলো সরস প্রাণের জীবন্ত উৎস। কিন্তু আজ দুঃখ দৈন্যে প্রাণের সুখ নেই, ছড়াও ক্রমে লোকে ভুলে যাচ্ছে, কে এগুলোকে বইয়ের পাতা অমর করে রাখবে? আমরা ছোটবেলায় এই যে এই ধরনের ছড়া গান পাইতাম। আচ্ছা, আরেকটা দেখাচ্ছে হচ্ছে শুধু ছড়া কেন, খেলাধুলার কত না বাধাগত আছে বা ছিল আমাদের এই দেশে। যখন ফুটবল ব্যাট বলের নাম কারো জানা ছিল না, তখন কপাটি খেলার খুব ধুম ছিল। সে খেলার সঙ্গে কত না বাধাগুলি ছেলেরা ব্যবহার করত। এখন দেখা যাচ্ছে এক হাত বললা 12 হাত সিং উড়ে যায় বললা তা ধিং ধিং, এটা হচ্ছে খেলার একটা গান বা সুর। এটার মাধ্যমে তারা দম নিয়ে খেলতে যেত আরেক গ্রুপের কাছে। বিদেশি খেলার প্রচলনের সঙ্গে সঙ্গে এসব লোপ পাওয়ার উপক্রম হয়েছে, কে এদের বাঁচিয়ে রাখবে? লেখক বারবার বলতেছেন এদেরকে বাঁচিয়ে রাখার জন্য অনুরোধ করতেছেন, আবেদন করতেছেন। তারপর ধরুন পল্লী গানের কথা, পল্লী সাহিত্য সম্পদের মধ্যে এই গানগুলো অমূল্য রত্ন বিশেষ। সেই জারি গান, সেই ভাটিয়ালি গান, সেই রাখালি গান, মারফতি গান, গানের এক অফুরন্ত ভান্ডার পল্লীর ঘাটে মাঠে ছড়ানো রয়েছে। তাতে কত প্রেম, কত আনন্দ, কত সৌন্দর্য, কত তত্ত্বজ্ঞান ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। শহুরে গানের প্রভাবে সেগুলো এখন বর্বর চাষার গান বলে ভদ্র সমাজে আর বিকোয় না। কিন্তু মৌমাছি তোর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না, এই গানটির সঙ্গে আপনার শহুরে গানের কোনো তুলনা হতে পারে? কিন্তু ধারাবাহিকভাবে সেগুলো সংগ্রহের জন্য কোনো চেষ্টা হচ্ছে কি? তাহলে বলা হচ্ছে যে আমাদের এই যে পল্লী গান, ভাটিয়ালি গান, রাখালি গান, মারফতি গান, এগুলো অমূল্য সম্পদ। এগুলো আমাদের পল্লীর ঘাটে মাঠে ছড়িয়ে আছে, অনেক প্রেম, আনন্দ, তত্ত্বগান এগুলো ছড়িয়ে আছে। কিন্তু আমরা এগুলো ভদ্র সমাজে মূল্যায়ন করি না। এই শহুরে গানের প্রভাবে আমরা এই গ্রামের বা পল্লী গানকে তেমন মূল্যায়ন করি না। তখন লেখক বললেন যে মন মাঝে তোর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না, এই গানের সাথে কি অন্য কোনো গানের তুলনা আছে যা মানে শহুরে গান? এবং এই যে ধারাবাহিকভাবে এইগুলো সংরক্ষণ করার কোনো চেষ্টা হচ্ছে কি? এই পর্যন্ত যা বললাম সেগুলো হচ্ছে পল্লীর প্রাচীন সম্পদ। সাহিত্যের ভান্ডারে দান করবার মতো পল্লীর নতুন সম্পদেরও অভাব নেই। আজকাল পল্লী বাংলা সাহিত্য বলে যে সাহিত্য চলছে, তার 15 আনা হচ্ছে শহুরে সাহিত্য। সাধু ভাষায় বলতে গেলে নাগরিক সাহিত্য। সে সাহিত্যে আছে রাজরাজার কথা, বাবু বিবির কথা, মোটর গাড়ির কথা, বিজলি বাতির কথা, সিনেমা থিয়েটারের কথা, চায়ের বাটিতে ফু দেওয়ার কথা। এইসব কথা নিয়ে গল্প, উপন্যাস, কবিতা, নাটক রাশি রাশি লেখা হচ্ছে। পল্লীর গৃহস্থ কৃষকদের, জেলে মাঝি, মুটে মজুরের কোনো কথা তাদের ঠাঁই নেই। তাদের সুখ দুঃখ, তাদের পাপ পুণ্য, তাদের আশা আকাঙ্ক্ষার কথায় কজন মাথা ঘামাচ্ছে। আমাদের বিশ্ব বরেণ্য কবি সম্রাটও এবার ফিরাও মোড়ে বলে আবার পুরনো পথে নাগরিক সাহিত্য নিয়ে ব্যস্ত ছিলেন। ধান গাছে তক্তা হয় কিনা এখন শহুরের লোকেরা এটা জানলেও পাড়াগাঁয়ের জীবন তাদের কাছে এক অজানা রাজ্য। সেটা কারো কাছে একেবারে পচা জঘন্য, আর কারো কাছে একেবারে চাঁদের জ্যোৎস্না দিয়ে ঘেরা। তারা পল্লীর মর্ম কথা কি করে জানবেন, কি করে বা তার মুখচ্ছবিখানি আঁকবেন? তাহলে এখন বলতেছে আমরা যা বললাম এ পর্যন্ত হচ্ছে আমাদের প্রাচীন সম্পদ, ঠিক আছে? কিন্তু সাহিত্যের ভান্ডার দান করার মতো পল্লীর নতুন সম্পদের অভাব নেই। তার মানে আরো অনেক সম্পদ আছে যা আমরা এখনো সন্ধান করিনি। বাংলা সাহিত্য বলে যে সাহিত্য চলেছে তার মধ্যে আসলে 15 আনাই হচ্ছে শহুরে সাহিত্য, যদিও বলা এগুলো লোক সাহিত্য। সাধু ভাষায় বলে এগুলোকে নাগরিক সাহিত্য, এগুলো লোক সাহিত্য না। সেখানে রাজরাজার কথা, বাবু বিবির কথা, মোটর গাড়ির কথা, বিজলি বাতির কথা, থিয়েটার নাটকের কথা বলা হচ্ছে।
এবং এইসব বিষয় নিয়ে অনেক গল্প উপন্যাস নাটক রচিত হচ্ছে। সেখানে পল্লী গৃহস্থদের কথা, জেলে মাঝি মুটে মজুরের কোনো কথা নাই, তাদের সুখ দুঃখ, তাদের পাপ পুণ্য, তাদের আশা আকাঙ্ক্ষার কথা কেউ মাথা ঘামায় না। এমনকি বিশ্বকবি, দ্যাট মিনস কবি সম্রাট কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে বোঝাচ্ছে, এটা মনে রাখবা। কবি সম্রাট হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। তিনিও একবার বলছেন যে আবার ফিরেও মরে। তিনিও একবার নাগরিক সাহিত্য থেকে পল্লী সাহিত্য বা গ্রামীণ গল্প নিয়ে রচনা করতে গিয়েও আবার সেই নাগরিক সাহিত্যেই ব্যস্ত হয়ে গেছেন। এটাই আবার কবি লেখক আক্ষেপ করে বললেন। এখন যেমন অনেকেই জানে ধান গাছে তক্তা হয় না, হ্যাঁ, কিন্তু তাদের কাছে এটা জানার পরও পাড়াগাঁয়ের অনেক কাহিনী তাদের কাছে অজানা। কেউ কেউ একে পচা জঘন্য বলে, আবার কারো কাছে এটা চাঁদের জ্যোৎস্নার মতো ঘেরা রহস্যময়। তারা পল্লীর মর্মকথা কি করে জানবে, কি করে বা তার মুখচ্ছবি কেনে আঁকবেন? তাহলে যারা পল্লী সাহিত্যকে জানেই না তারা কি করে তার মর্মকথা বুঝবেন, আর পল্লী সাহিত্যের ছবিটা কি করে আঁকবেন? আমাদের আজ দরকার হয়েছে শহুরে সাহিত্যের বালাখানার পাশে গেও সাহিত্যের জোড়া বাংলা ঘর তুলতে। আজ অনেকের আত্মায় ইট পাথর ও রোলার কৃত্রিম বাঁধন থেকে মুক্ত হয়ে মাটির ঘরে মাটির মানুষ হয়ে থাকতে চাচ্ছে। তাদের জন্য আমাদের কিছু গড়া গাথার দরকার আছে। ইউরোপ আমেরিকায় আজ এই প্রলেতারিয়াত সাহিত্য ক্রমে আদরে আসন পাচ্ছে, আমাদের দেশেও পাবে। কিন্তু কোথায় সে পল্লীর কবি, ঔপন্যাসিক ও সাহিত্যিক যারা নিখুঁতভাবে এই পল্লীর ছবি শহরের চশমাটা চোখের সামনে ধরতে পারবেন? তার মানে আমাদের এই যে পল্লী সাহিত্য, তার দরকার হয়েছে এখন শহুরে সাহিত্যের বালাখানার পাশে, মানে বালাখানা হচ্ছে প্রাসাদ, শহরের যে প্রাসাদ তার সামনে এই জোড়া বাংলা হয়ে পাশাপাশি ঘর তুলতে, মানে পাশাপাশি অবস্থান নেওয়ার কথা বলছে। তাহলে আজ অনেকে আত্মাকে ইট পাথর এবং রোলার মাধ্যমে সেই মাটির ঘরে মাটির মানুষ হয়ে থাকতে যাচ্ছে। তার মানে শুধু শহীদ সাহিত্যের প্রাসাদ নয়, জোড়া বাংলার মাটির ঘরও যেন আমাদের দরকার হয়, পাশাপাশি অবস্থান করতে পারে, এবং তাদের জন্য আমাদের কিছু গড়া গাথারও দরকার আছে। সে কথাই লেখক বললেন। আরো বললেন যে ইউরোপ আমেরিকায় যে প্রলেতারিয়েত সাহিত্য হচ্ছে অত্যাচারিত শ্রমজীবীদের মানুষের দুঃখের কথা। আমরা উপরে ছবি দিলাম যে ওয়ার্ক ফর অল অ্যান্ড ফিট ফর অল, মানে সবাই যেন কর্মসংস্থানের ব্যবস্থা পায় এবং সবার জন্য যেন খাদ্য পায়। এই ধরনের সুযোগ সুবিধা নিয়ে যে আন্দোলন বা যে ধরনের সাহিত্য রচনা হচ্ছে বিভিন্ন দেশে বা ইউরোপ কান্ট্রি আমেরিকায় সমাদর পায়, আমাদের দেশেও একদিন যেন এই সাহিত্যগুলো সমাদর পায় বা পাবে। কিন্তু বারবার লেখক একই কথা বলছেন, কিন্তু কোথায় সে পল্লীর কবি, ঔপন্যাসিক ও সাহিত্যিক যারা নিখুঁতভাবে এই পল্লীর ছবি শহরের চশমাটার সামনে তুলে ধরতে পারবে? মানে শহরের মানুষ যেটা দেখেও না দেখার ভান করে চশমাটা বসে আছেন, তাদেরকে কখন চোখের সামনে পারবেন? আমরা এখন প্রায় শেষ অংশে চলে আসছি। এই সমস্ত রূপকথা, গাথা, ছড়া প্রভৃতি দেশের আলু বাতাসের মতো সকলেরই সাধারণ সম্পত্তি। তাতে হিন্দু মুসলমান কোনো ভেদ নেই। যেরূপ মাতৃস্তন্যে সন্তান মাতৃর অধিকার, সেরূপ এই পল্লী সাহিত্যে পল্লী জননীর হিন্দু মুসলমান সকল সন্তানেরই সমান অধিকার। তার মানে বলা হচ্ছে, আমি দুটো ছবি দিলাম, একটা হচ্ছে হিন্দু মুসলমান দুজন লোক হাসতেছেন একই সাথে, আরেকটা দেখা যাচ্ছে মা তার বাবুকে আদর করতেছেন বা মাতৃস্তন্য পান করাচ্ছেন। ঠিক তেমনি বলতেছেন যে এই সমস্ত রূপকথা, পল্লীগাথা ছড়া, যেমন আলো বাতাস আমাদের সবার সমান সম্পত্তি, ঠিক এগুলো আমাদের সমান সম্পত্তি। এখানে কোনো হিন্দু মুসলমান ভেদ নাই যে আমার গ্রন্থ তোমার গ্রন্থ, আমার সাহিত্য তোমার সাহিত্য, হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নাই। ঠিক তেমনি মায়ের মাতৃস্তনে বা দুগ্ধে যেমন সন্তানের অধিকার, সমস্ত সন্তানের অধিকার, ঠিক পল্লী সাহিত্য সকলের অধিকার। এক বিরাট পল্লী সাহিত্য বাংলায় ছিল, তার কঙ্কাল বিশেষ এখনো কিছু আছে। সময়ের রুচির পরিবর্তনে সে অনাদৃত হয়ে ধ্বংসের পথে দাঁড়িয়েছে। নেহাত সেকেলে পাড়াগাঁয়ের লোক ছাড়া সেগুলোর আর কেউ আদর করে না। কিন্তু একদিন ছিল যখন নায়ের দাড়ি মাঝি থেকে গৃহস্থের বৌজি পর্যন্ত, বালক থেকে বুড়ো পর্যন্ত, আমির থেকে গরিব পর্যন্ত সকলকেই এগুলো আনন্দ উপদেশ বিলাত। যদি পল্লী সাহিত্যের দিকে পল্লী জননীর সন্তানেরা মনোযোগ দেয়, তবেই আমার মনে হয় এরূপ পল্লী সাহিত্য সবার আয়োজন সার্থক হবে, নচেত এ সকল কেবলই ভুয়া, কেবলই ফক্কিকার। এখন অবশেষে লেখক বললেন একসময় বাংলায় পল্লী সাহিত্য ছিল, কতটা আক্ষেপ নিয়ে এবং কষ্ট নিয়ে বললেন যে কঙ্কাল বিশেষ কিছুটা আছে, মানে এখনো কিছু অবশিষ্ট আছে। সময়ের এবং রুচির পরিবর্তনে সেটা প্রায় ধ্বংসের পথে দাঁড়িয়েছে। সেখানে পাড়াগাঁয়ের লোক সেগুলোর কেউ আদর করে না। এখন আর আমরা এগুলো পাড়াগাঁয়ে ব্যাকডেটেড বলে আর আদর করি না, সমাদর করি না। কিন্তু একদিন ছিল নায়ের মাঝি, গৃহস্থ, বালক থেকে বুড়ো পর্যন্ত সবাই, আমির থেকে গরিব,
সবাই এগুলো আনন্দ বা উপদেশ বিলাতো, এগুলো সমাদর ছিল। তাই এখন বলছে যদি পল্লী সাহিত্যের দিকে পল্লী জননীর সন্তানেরা মনোযোগ দেয়, তবে আমার মনে হয় এরূপ পল্লী সাহিত্য সবার আয়োজন সার্থক হবে। তার মানে এটা একটা সবাইকে লেখক বলছিলেন তার বক্তৃতার অংশ। তা নয়তো বললেন যে এই সকল সভা আয়োজন যতই আমরা বলি না কেন, এই সকল কিছুই হবে ভুয়া এবং ফাঁকিবাজ। ঠিক আছে, আমরা এখন পরের অংশে চলে যাই। পরিচিতি। 1938 খ্রিস্টাব্দে কিশোরগঞ্জ জেলার পূর্ব ময়মনসিংহ সাহিত্য সম্মেলনে একাদশ অধিবেশনে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সভাপতিত্ব করেন। এই সম্মেলনের সভাপতি হিসেবে তিনি যে অভিভাষণ দেন তারই পুনর্লিখিত রূপ এই পল্লী সাহিত্য প্রবন্ধটি। আলোচ্য প্রবন্ধে ডক্টর শহীদুল্লাহ বাংলার পল্লী সাহিত্যে বিশেষ কয়েকটি দিক সম্পর্কে আলোচনা করেছেন। লেখক এই প্রসঙ্গে বলেছেন যে একদিন এক বিরাট পল্লী সাহিত্য বাংলাদেশে ছিল। আজ উপযুক্ত গবেষক এবং আগ্রহী সাহিত্যিকদের উদ্যোগ ও চেষ্টায় সেই সম্পদগুলো সংগ্রহ করবার নিতান্ত প্রয়োজন। বাংলাদেশের লোক সংস্কৃতি সংরক্ষণ এবং প্রসারের জন্য পল্লী সাহিত্যের বিচিত্র সম্পদ বিশেষ যত্নের সঙ্গে আহরণ করা একান্ত আবশ্যক। আচ্ছা, আমরা এখন অনুশীলনী করব, ঠিক আছে? মাহিরা লাইনে আছিস? জি মিস। আমি এখানে দুটো এমসিকিউ দিলাম, আমি চেষ্টা করবো তুই উত্তরগুলো দিবি, আমি তো হেল্প করবো। আচ্ছা, মদিনা বিবির সৌন্দর্যে কে যেন মুগ্ধ হয়েছিলেন? শেক্সপিয়ার, শেলি, রোমারোলা, ডক্টর দীনেশচন্দ্র সেন। ক খ গ ঘ। রোমারোলা। তাহলে আমরা দেখি তো সঠিক উত্তর কোনটা। আচ্ছা, 2 নম্বর হচ্ছে পল্লী সাহিত্য প্রবন্ধে লেখক কি আবেদন করেছেন? আধুনিক সাহিত্যে প্রসার রোধ করা, পল্লী সাহিত্যকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা, পল্লী সাহিত্যকে পাঠ্যচিতে অন্তর্ভুক্ত করা, বানানটা ভুল, কিংবা সুখ দুঃখ নিয়ে গ্রন্থ রচনা করা, কোনটা হবে? গ নম্বর বানান। পল্লী সাহিত্য ধ্বংসের হাত থেকে রক্ষা করা। হ্যাঁ, খ। ঠিক আছে, তাহলে আমরা দেখি তো খ উত্তর কিনা। এই তো পেরে গেছিস। এবার আবার দুটা এমসিকিউ। পীরে বসে পেরের খবর প্রবাদ বাক্যটি সম্পর্ক কার সাথে? আমি বলছি কিছুক্ষণ আগেই ব্যাখ্যা করছি, ধর্মের সঙ্গে, ইতিহাসের সঙ্গে, নৃতত্ত্বের সঙ্গে, না বিজ্ঞানের সঙ্গে? ইতিহাসের সঙ্গে। ইতিহাসের সঙ্গে। সেই যে পান্ডুয়া বঙ্গের রাজধানী ছিল তার সাথে, তার মানে ইতিহাস, আমাদের প্রাচীন ইতিহাসের কথা বলে পেরোয় বসে পীরের খবর। শেষটা হচ্ছে লেখক কোনগুলোকে সরস প্রাণের জীবন্ত উৎস বলেছেন? পল্লী গান, প্রবাদ প্রবচন, ঘুম পাড়ানি গান, ফনার বচন। পল্লী গান। পল্লী গান সরস প্রাণের জীবন্ত উৎস কিন্তু, যদি না হয়ে থাকে এটাও ঘুম পাড়ানি গান। আরেকবার মিলিয়ে নিস। হ্যাঁ, জি মিস। শেষে চলে আসছি, আর খুব বেশি ক্লাস নাই। যেটা দেখাচ্ছি আমি আরেকবার, এই ছবিটা আমি দিলাম কিছুক্ষণ আগে ক্লাস শুরুর আগে। যেমন প্রথমেই আমি স্টার্টিং এ দিলাম কিছু কিছু উপাদান, আবার এই ছবিটাকে আমি আবার ক্রপ করে এখানে আনলাম। যেমন ধর, পল্লী সাহিত্যের বিভিন্ন উপাদান সম্পর্কে বর্ণনা করো, এটা হচ্ছে তোর অনুশীলনের একটা অংশ, এবং আমাদের শেষ অ্যাসাইনমেন্ট এই একই বিষয় নিয়ে। আজকে আমি যেটা বলতে চাচ্ছিলাম, যেহেতু ছেলে মেয়ে নাই বা পরে যদি কেউ অ্যাড হয়ে থাকে আমি জানি না, কারণ আমি তো কন্টেন্টে চলে আসছি। মেইন প্রবলেম হচ্ছে তোর অ্যাসাইনমেন্টে প্রচুর ভুল, এবং প্রশ্ন চাইছে একরকম, ম্যাক্সিমাম দেখা যাচ্ছে রচনা লিখছে পয়েন্ট পয়েন্ট, হ্যাঁ, বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ। আমি কিন্তু বারবার বলছি যে ভূমিকা বা উপসংহার কিছু অতিরিক্ত লাইন লেখা যেতে পারে, বাট যেহেতু তোকে 10টি বাক্য বলছে তাহলে 10টি বাক্যই লিখবি। কেন সেখানে প্রবাদ একদম প্রবন্ধ বা রচনা, বা আবার একজন বলতেছে এটা নাকি প্রতিবেদন, পুরো প্রতিবেদনের মতো দরখাস্ত লিখছে, তারপর সে লিখছে। এগুলো কি করে? আর কভার পেজের জন্য আমি কতবার ডিরেকশন দিছি, 2 থেকে 3 বার, এমনকি আমার পেজ নিয়েও আমি দিছি, তারপরও এক গাদা ভুল। আচ্ছা, তোর রোল কত? আমি তোর রোলটা ঠিক, আমি তো আসলে এবার নাই। তোর রোল কত রে? 44। আচ্ছা, তো একবার খেয়াল করতে হবে। এখন মেইনলি সমস্যা হচ্ছে কভার পেজও এক গাদা ভুল। তারপর শ্রেণী শিক্ষকের তোরা নাম ঠিক মতো বলিস না, তোদের শ্রেণী শিক্ষক হচ্ছেন আনোয়ার স্যার, তোরা কয়েক জায়গায় লিখে আসছিস আমার নাম। আবার আজকে দেখলাম আরেকজন নাজমুন ম্যামের নাম লিখছে, আনোয়ার স্যার সামনে হাসতে হাসতে শেষ। তো এই যে আমরা বলি যে আমি অতি উত্তম দিয়ে দিতে রাজি আছি, সব অতি উত্তম দিয়ে দিতে রাজি আছি, কিন্তু দিতে তো পারলাম না। আবার অনেকে টাইম মতো দেয় নাই, আবার কভার পেজে মানে যাতা অবস্থা, তারপর ভিতরে কাগজ যাতা অবস্থা, ছিঁড়া টিরা। হ্যাঁ, তো এটা কিভাবে সম্ভব? আবার দেখে একজন ফটোকপি করে দিছে, এসব ফটোকপি হলে তো আমি নিব না, ওগুলো তো তখন দেখা যাবে যে অগ্রগতির প্রয়োজন সবার শেষে দিতে হবে। আমি চাচ্ছি অতি উত্তম দিতে, কিন্তু তোরা নিতে পারতেছিস না, তাহলে আমি কি করব?
আর আমি যদি বাংলা শিক্ষক, আমাকে ডিরেকশন বলেই দিছে এটা এটা আমাকে মূল্যায়ন করতে হবে, প্লাস ভাষা ও বানান দেখতে হবে, তা আমাকে সেটাও দেখতে হচ্ছে। তাই অনেকে আমার মন্তব্য লিখতেছে, ম্যাক্সিমাম মন্তব্য লিখতেছে, যেটা অনেকে করে নাই কিন্তু আমাকে করতে হচ্ছে। তাই এখন আমি আরো দিয়ে দিলাম 5টা উপাদান যদি বলে তুই এখান থেকে 7টা উপাদান আছে, 1 2 3 4 5 6 7, তুই যে কোনো 5টা নে, ঠিক আছে? তারপরে সেই 5টা থেকে যে কোনো 2টা তুই ভালো করে চয়েস কর, যে 2টাতে তুই মিনিমাম 10টা বাক্য তোর মতো সুন্দর করে ব্যাখ্যা করে বলতে পারবি, বা 10টা বাক্যের মধ্যেই মানে ওই তথ্যগুলো যেন থাকে, ঠিক আছে? আবার 11 জি নম্বর না, আমি দেখলাম যে কেউ কেউ 11 নম্বর বাক্য দিছে, ওদের তো দরকার নাই, এবং দেখা যাচ্ছে এক বাক্যের মধ্যেই আবার 2টা লাইন হয়ে গেছে, দাঁড়িয়ে দেওয়ার পর কিন্তু ওটা আর 2টা লাইন হয়ে যায়। তো এইসব করবি না, আগে পরে একটু ভূমিকা বা উপসংহার দিয়ে আমার সমস্যা নাই, আমি সেটা কাউন্ট করলাম, কিন্তু যখন বলতেছে 10টি বাক্য লেখা, তাহলে 10টি বাক্যই, ঠিক আছে? আমার তো 10 পৃষ্ঠা লেখার দরকার নেই, আমার যদি 2 পৃষ্ঠায় উত্তর হয়ে যায়, 3 পৃষ্ঠা উত্তর হয়ে যায়, আমি সেটাই নিব। ক্লিয়ার? জি মিস। ওকে, তাহলে আমরা এখন আজকে ক্লাসের শেষে চলে আসছি। এতক্ষণ ক্লাসটাতে মনোযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, তুই এতক্ষণ ছিলি। আর কেউ মনে হয় অ্যাড হয় নাই। ঠিক আছে, তো